চ্যাপ্টার 203 মিউট্যান্ট। ক্লাইন চিঠিটা খুলল। তার ভেতরে একই সাথে একটা উত্তেজনা আর নার্ভাস ভাব কাজ করছিল। এরপর সে আজিকের উত্তরটা পড়া শুরু করল। তুমি যে ঘটনার কথা আমাকে লিখেছ সেটা নিয়ে আমি বেশ কয়েকটা সম্ভাবনার কথা ভেবেছি, আর এই বিষয়টা নিয়ে ভাবতে গিয়ে ভ্যাম্পায়ার আর মিউট্যান্টসদের সম্পর্কে আমার কিছু কথা মনে পড়েছে। ড্রাগন আর দৈত্যরা পৃথিবীর ইতিহাস থেকে হারিয়ে যাওয়ার অনেক আগেই আদিম ভ্যাম্পায়াররা প্রায় বিলুপ্তির পথে চলে গিয়েছিল। পরবর্তীতে হয়তো মাঝে মাঝে তাদের দেখা মিলেছে। আমরা সাধারণত যে ভ্যাম্পায়ারদের কথা বলি বা লোককথায় যাদের কথা শোনা যায় তারা আসলে বিয়ন্ডারদের মতোই। আমার মনে পড়ছে বিশেষ একটা পাথরের একটা পোষণের নামই হল ভ্যাম্পায়ার। তোমার বস যদি এখন অর্ধেক পাগল একটা অবস্থায় থাকে তাহলে খুব সম্ভবত সে ভুল করে এই ধরনের কোনো পোষণ খেয়ে ফেলেছে। দুটো আলাদা পাথরের পোষণ একসাথে মিশিয়ে খেলে অর্ধেক পাগল হয়ে যাওয়াটা একেবারে নিশ্চিত। হ্যাঁ, আমার আবছাভাবে মনে পড়ছে এভারনাইট গডেসের পাথওয়ে, যেটাকে তুমি স্লিপলেস পাথওয়ে হিসেবে চেনো, সেটা হাই সিকোয়েন্সে গিয়ে ডেথ পাথওয়ে আর দৈত্যদের পাথওয়ের সাথে বদল করা যায়, কিন্তু এর ভেতরে ভ্যাম্পায়ার পাথওয়েটা পড়ে না। অবশ্য তোমার বস যে স্বেচ্ছায় এই পোষণটা গ্রহণ করেনি সেই সম্ভাবনাটাও আমরা উড়িয়ে দিতে পারি না, কারণ ভ্যাম্পায়াররা অনেক দীর্ঘ জীবন পায়, তাদের শারীরিক গঠন অসাধারণ হয় আর দেখতেও তারা খুব সুন্দর হয়। এই সব সুবিধার কথা চিন্তা করলে অর্ধেক পাগল হয়ে যাওয়াটা মেনে নেওয়া খুব একটা অযৌক্তিক কিছু নয়। চিঠিটা পড়ে ক্লাইন একেবারে জমে গেল। মিস্টার আজিক যে তাকে এত বেশি তথ্য দেবেন সেটা সে একেবারেই আশা করেনি। ডেথ পাথওয়েটাকে কর্পস কালেক্টর পাথওয়ে হিসেবেও ডাকা হয়। হাই সিকোয়েন্সে গিয়ে এটা স্লিপলেস পাথওয়ের সাথে বদল করা যায়। এই ব্যাপারটা আমি সম্রাট রোজেল গুস্তাভের ডায়েরি পড়ে জেনেছিলাম, কিন্তু সিকোয়েন্স 4-এর পর যে এটাকে দৈত্যদের পাথওয়ের সাথেও বদল করা যায় সেটা কে জানত? এই দৈত্যদের পাথওয়েটাই এখন সিটি অফ সিলভারের কাছে আছে, আর বর্তমানে এটাই হল যুদ্ধের দেবতার পাথওয়ে। আমার সবসময় সন্দেহ হতো যে দৈত্যরাজ অরিমিরি হয়তো প্রাচীনকালের যুদ্ধের দেবতা ছিল। হ্যাঁ, সম্রাট রোজেল গুস্তাফের ডায়েরিতে চার্চ অফ এভারনাইট আর চার্চ অফ যুদ্ধের দেবতাকে একে অপরের জাতশত্রু হিসেবে বলা হয়েছে। এমনটা কি এই কারণে হতে পারে যে তাদের পাথওয়েগুলো হাই সিকোয়েন্সে গিয়ে একে অপরের সাথে বদল করা যায়? আমি যদি এই চিন্তাধারা ধরে এগোই তাহলে তিনটি প্রাচীন চার্চ, চার্চ অফ স্টর্মস, চার্চ অফ শাশ্বত প্রজ্জ্বলিত সূর্য আর চার্চ অফ জ্ঞান ও প্রজ্ঞার দেবতা কেন একে অপরের সাথে সবসময় দ্বন্দ্বে জড়িয়ে থাকে তার একটা ব্যাখ্যা পাওয়া যায়। তার কারণ হল হাই সিকোয়েন্সে গিয়ে সেইলর, বার্ড আর রিডার পাথওয়েগুলো একে অপরের সাথে বদল করা যায়। হ্যাঁ, আগের যুগের শেষ দিকে অর্থাৎ পেলো এরার সময় ডেথের পতনের পেছনে খুব সম্ভবত এভারনাইট গডেস আর যুদ্ধের দেবতার হাত ছিল। ক্যাপ্টেন ডানস্মিথ সাধারণত একদম ঠিকঠাকই থাকেন, শুধু তার স্মৃতিশক্তিটা একটু দুর্বল। তার ভেতরে অর্ধেক পাগল হয়ে যাওয়ার কোনো লক্ষণই দেখা যায় না, কাজেই তার ভ্যাম্পায়ার পোষণ খাওয়ার সম্ভাবনাটা আমি পুরোপুরি বাতিল করে দিতে পারি। মিস্টার আজিক ইদানিং বেশ অনেক কিছুই মনে করতে পারছেন। ক্রিপিং হাঙ্গার কি সত্যিই তার স্মৃতিগুলোকে জাগিয়ে তুলেছে? ক্লাইন মাথা ঝাঁকাল আর আবার চিঠিটা পড়া শুরু করল। মিউট্যান্টস কোনো নির্দিষ্ট প্রজাতির নাম নয়। এটা আসলে একই রকম অনেকগুলো প্রাণীকে বোঝানোর জন্য ব্যবহার করা একটা শব্দ। সাধারণ অবস্থায় তারা সাধারণ মানুষদের চেয়ে কোনো অংশেই আলাদা নয়, কিন্তু তাদের মনের গভীরে জন্মগতভাবেই একটা বিকৃত আর চাপা পড়া আকাঙ্ক্ষা লুকিয়ে থাকে। যখন তারা বিশেষ কোনো দৃশ্য বা বস্তুর সংস্পর্শে আসে তখন তাদের এই আকাঙ্ক্ষাটা হঠাৎ করে জেগে ওঠে। তখন তারা দানবে পরিণত হয়, রক্ত আর ধ্বংসের নেশায় পাগল হয়ে যায়। সবকিছু শান্ত হয়ে যাওয়ার পর তারা আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। প্রতিবার তাদের এই আকাঙ্ক্ষা জেগে ওঠার পর তারা আগের চেয়ে একটু বেশি নির্দয় আর অনুভূতিহীন হয়ে যায়, আর তাদের আত্মা পুরোপুরি বিকৃত না হওয়া পর্যন্ত এটা চলতেই থাকে। এর একমাত্র যে উদাহরণটার কথা আমার মনে পড়ছে সেটা হল ওয়্যারউলফ। তারা বেশিরভাগ দিক দিয়েই সাধারণ মানুষের মতো, আর বেশিরভাগ বিয়ন্ডার ক্ষমতা ব্যবহার করেও তাদের আলাদা করে চেনা যায় না। কিন্তু পূর্ণিমার রাতে তাদের মনের ভেতরের সেই বিকৃত আকাঙ্ক্ষাগুলো খুব প্রবল হয়ে ওঠে, আর সেই অনুযায়ী তাদের শরীরেরও পরিবর্তন ঘটে। তোমার বস হয়তো একজন সুপ্ত মিউট্যান্টস। তোমার দলের সদস্যের মৃত্যু হয়তো তার আসল রূপটাকে জাগিয়ে তুলেছে। এগুলো সবই আমার ব্যক্তিগত ধারণা। আমি নিশ্চিত করে বলতে পারব না যে অন্য কোনো সম্ভাবনা নেই, কারণ আমি এখনও আমার সব স্মৃতি ফিরে পাইনি। হয়তো তোমার সেই ধারণাটাও ঠিক হতে পারে যে এটা আসলে তার নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার একটা পূর্বলক্ষণ। সে যদি ভ্যাম্পায়ার পোষণ খেয়ে থাকে বা সে যদি একজন মিউট্যান্টসও হয়, কোনোভাবেই তাকে আর বাঁচানো সম্ভব নয়। অবশ্য অনেকেই এমন একটা ধারণা পোষণ করেন যে মিউট্যান্টসরা মূলত সাধারণ মানুষই ছিল, কিন্তু কোনো অদ্ভুত অভিশাপের কারণে বা কোনো অশুভ দেবতা বা শয়তানের প্রভাবে তারা কলুষিত হয়ে গেছে, আর সেই কারণেই বিশেষ কোনো পরিস্থিতিতে তারা ভিন্ন ধরনের দানবে পরিণত হয়। তাছাড়া তুমি যদি তার ভেতরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার কোনো লক্ষণ দেখতে পাও, তখন তুমি তার কোনো চিকিৎসা করতে পারবে কিনা সে ব্যাপারেও আমি খুব একটা নিশ্চিত নই।
আমি তোমাকে পরামর্শ দেব, তুমি সরাসরি তোমার বসের ওপরের ঊর্ধ্বতন কর্মকর্তাকে বিষয়টা জানাও আর আশা করো যেন এখনও কিছুটা সময় বাকি থাকে। চিঠিটা টেবিলে নামিয়ে রেখে ক্লাইন গম্ভীর মুখে ডেস্কের দিকে তাকিয়ে রইল। সে গভীর চিন্তায় তলিয়ে গেল। তাকে স্বীকার করতেই হল যে মিউট্যান্টস হওয়ার সম্ভাবনাটা বেশ প্রবল, কিন্তু এটা যে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার একটা পূর্বলক্ষণ হতে পারে, সেই সম্ভাবনাটাও সে একেবারে উড়িয়ে দিতে পারল না। এখন আমার একটাই কাজ, মিস ডালির উত্তরের জন্য অপেক্ষা করা। আমি 2 রাত আগে চিঠিটা পাঠিয়েছিলাম, কাজেই গতকাল সকালেই তার চিঠিটা পেয়ে যাওয়ার কথা। সে যদি সাথে সাথে উত্তর দিয়ে থাকে, তাহলে গতরাতে বা আজ সকালেই আমার চিঠিটা পেয়ে যাওয়ার কথা ছিল। এখন প্রায় দুপুর হয়ে গেছে। মিস ডালির বার্তাবাহক কি চ্যানিস গেটের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না, নাকি মিস ডালি অন্য কোনো কাজে আটকে গেছেন? ক্লাইন তার মাথা নাড়াল। সে এখনও বেশ ক্লান্তি অনুভব করছিল, তাই সে কজিটেশন ব্যবহার করে নিজেকে জোর করে ঘুম পাড়িয়ে দিল। একটা ঝাপসা জগতের মাঝে হঠাৎ করেই ক্লাইনের সম্বিত ফিরে এল। সে বুঝতে পারল যে সে স্বপ্ন দেখছে। এরপর সে দেখল কালো ট্রেঞ্চকোট পরা ডান স্মিথ তার সামনে এসে দাঁড়িয়েছেন। সাধারণ স্বপ্নের মতোই একটু দেরি করে প্রতিক্রিয়া দেখিয়ে ক্লাইন বলল, শুভ সকাল ক্যাপ্টেন। ডান স্মিথ হালকা করে মাথা নেড়ে বললেন, লেনেভুসের ব্যাপারটা তদন্ত করতে গিয়ে লিওনার্ড মিচেল একটা সূত্র পেয়েছে। ওর তোমার সাহায্য দরকার। ট্রেনের ত্রুটির কারণে হোলি ক্যাথেড্রাল মিস্ট্রি প্রায়ার আগামীকাল সকালের আগে এসে পৌঁছাতে পারবে না। ঠিক আছে, ক্লাইন একটা অস্পষ্ট স্বরে উত্তর দিল। ডান স্মিথ একটুক্ষণ চিন্তা করে আবার বললেন, তোমার জাউটল্যান্ড স্ট্রিটে ফিরে যাওয়ার কোনো দরকার নেই। তুমি সরাসরি 62 নম্বর হাউস স্ট্রিটে চলে যাও। লিওনার্ড সেখানে তোমার জন্য অপেক্ষা করবে। তোমার ওপর দিয়ে অনেক ধকল যাচ্ছে। তার কথাটা শেষ হতেই ক্লাইনের স্বপ্নটা ভেঙে গেল। ক্লাইন নিজের অজান্তেই চোখ মেলে তাকাল। হাউস স্ট্রিট এটা কি সেই এলাকাটা না, যেখানে ডিভিনেশন ক্লাব, আমার সহপাঠী ওয়েলচ আর অরোরা অর্ডারের সেই সদস্যটা থাকত? ইদানিং পরপর বেশ অনেকগুলো ঘটনাই ঘটছে। মনে হচ্ছে যেন এগুলো মিলে বড় কিছুর দিকে এগোচ্ছে। ক্লাইন ধীরে ধীরে বিছানা থেকে উঠতে উঠতে ভাবল। সে বাথরুমে গিয়ে হাত মুখ ধুয়ে একটা সাদা শার্ট, বাদামি রঙের ভেস্ট আর কালো ট্রেঞ্চকোট পরে নিল। এরপর সে নিজের টুপিটা তুলে নিয়ে নিচের বসার ঘরে নেমে গেল। তখনও 11টা বাজেনি। বেনসন মোরেটি আর মেলিসা মোরেত্তি তখনও বাড়ি ফেরেনি। ক্লাইন বেলাকে জানিয়ে দিল যে সে বাইরে যাচ্ছে, তাই তার জন্য দুপুরের খাবার তৈরি করার দরকার নেই। তারপর সে একটা ঘোড়ার গাড়িতে করে হাউস স্ট্রিটে গেল, আর সেখানে গিয়ে দেখল 62 নম্বর ভবনের সামনে সেই উস্কো খুস্কো চুলের মিডনাইট পোয়েট লিওনার্ড মিচেল তার জন্য অপেক্ষা করছে, যার চুলগুলো সবসময়ের মতোই চমৎকার দেখাচ্ছিল। সেপ্টেম্বরের এই কনকনে ঠান্ডার ভেতরেও লিওনার্ডের গায়ে শুধু একটা পাতলা সাদা শার্ট ছিল। এর সাথে সে একটা ঘিয়ে রঙের প্যান্ট পরেছিল। সে তার সবুজ চোখ তুলে ক্লাইনের দিকে তাকাল। খুব সম্ভবত এই ভবনটাই লেনেভুস ভুয়া নাম ব্যবহার করে ভাড়া নিয়েছিল। তুমি এটা কিভাবে বুঝতে পারলে? ক্লাইন কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল। লিওনার্ড নিজের মাথার দিকে আঙুল তাক করল। যেহেতু তুমি হুড ইউজেনের কাছ থেকে একটা সূত্র পেয়েছিলে আর সন্দেহ করেছিলে যে লেনেভুসের সাথে হয়তো অরোরা অর্ডারের সেই সদস্য অর্থাৎ কাপড়ের ব্যবসায়ী সিরিয়াস আরাপিসের কোনো যোগসূত্র আছে, তাই আমার সাধারণ তদন্তে যখন কিছু পাওয়া গেল না, তখন আমাকে আমার চিন্তাভাবনার ধরন বদলাতে হল। আমি তখন অরোরা অর্ডারকে নিয়ে তদন্ত শুরু করলাম। আগের রিপোর্ট থেকে আমি জানতে পেরেছিলাম যে হাউস স্ট্রিটের অনেক বাসিন্দার সাথেই সিরিয়াসের যোগাযোগ ছিল, তাই আমি তাদের সবার খোঁজ নিতে শুরু করলাম। আর তখন এই লোকটার ব্যাপারে একটা অস্বাভাবিক বিষয় নজরে আসলো। কি অস্বাভাবিক বিষয়? ক্লাইন জানতে চাইল। লিওনার্ড তার ভ্রু কোঁচকাল। খুবই স্পষ্ট একটা বিষয়। এখানকার এই ভাড়াটিয়াকে খুব কমই দেখা যায়। হানাস ভিনসেন্ট মারা যাওয়ার পর সে বলেছিল যে সে ব্যবসা করার জন্য সাউদার্ন কন্টিনেন্টে যাচ্ছে, কিন্তু তারপর সে আর কখনো ফিরে আসেনি। তার নথিপত্রগুলো একদম নিখুঁত, আর পুলিশও কোনো গোলমাল খুঁজে পায়নি। এটা নেহাতই একটা কাকতালীয় ব্যাপার হতে পারে। ক্লাইন কপালের ভাঁজ গভীর করল। অবশ্যই কাকতালীয় ব্যাপার, কিন্তু আমি যখন এখানকার বাসিন্দাদের লেনেভুসের ছবিটা দেখালাম, তখন হাউস স্ট্রিটের বৃদ্ধ লোক বলল যে চশমাটা ছাড়া ছেলেটাকে দেখতে একদম 62 নম্বর বাড়ির ভাড়াটিয়াটার মতোই লাগে। লিওনার্ড তার পকেট থেকে একটা সাদাকালো ছবি বের করে আনল। কথাটা তুমি আগে কেন বলনি? ক্লাইন মনে মনে বিরক্ত হয়ে ভাবল। সে লিওনার্ডের সাথে 62 নম্বর হাউস স্ট্রিটের ভেতরে ঢুকল, আর লিওনার্ডের অনুরোধে সেখানে কোনো গোপন কুঠুরি বা লুকানো ঘর আছে কিনা সেটা বের করার জন্য ডিফিনেশন করতে শুরু করল। ফলাফল আসল, হ্যাঁ, এই ভবনের ভেতরে সেই গোপন কুঠুরি বা লুকানো ঘর। ক্লাইন নতুন আরেকটা ডিফিনেশনের বাক্য লিখে নিল। সে সোফার ওপর বসল আর চোখ বন্ধ করে বাক্যটা বিড়বিড় করে পড়তে শুরু করল। 7 বার পড়ার পর সে একটা স্বপ্নের ঘরে চলে গেল। তার দৃষ্টি তখন বেশ ঝাপসা ছিল। সেই ঝাপসা জগতের মাঝে ক্লাইন একটা কাঠের তৈরি বুকশেলফ দেখতে পেল।
সে সেখানে সারি সারি সাজিয়ে রাখা অনেক বই দেখতে পেল। সে দেখল যে সেখান থেকে একটা বই সরিয়ে নেওয়া হয়েছে। সে আরও দেখল যে বইটার পাশের কাঠের অংশটা খুলে গিয়ে সেখানে একটা গোপন কুঠুরি দেখা যাচ্ছে। দৃশ্যটা খুব দ্রুত মিলিয়ে গেল, আর ক্লাইন চোখ মেলে লিওনার্ডকে বলল, পড়ার ঘরে। ক্লাইন পোখরাজ পাথরের পেন্ডুলামটা নিজের কবজিতে পেঁচিয়ে নিল আর লিওনার্ডের পিছু পিছু পড়ার ঘরে গিয়ে ঢুকল। সেখানে গিয়ে সে ঠিক স্বপ্নে দেখা সেই কাঠের বুকশেলফটাই দেখতে পেল। ওই বইটা টেনে বের করো, ওটার ঠিক পেছনের জায়গাটাতেই একটা গোপন কুঠুরি আছে। ক্লাইন একেবারে কোণার দিকের একটা বইয়ের দিকে ইশারা করে বলল, তাহলে এটা এখানে আমি জায়গাটা তন্নতন্ন করে খুঁজেও কিছু পাইনি, তাই সাহায্য চাওয়ার জন্য জাউটল্যান্ড স্ট্রিটে ফিরে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। লিওনার্ড বিড়বিড় করে অভিযোগ করতে করতে সেদিকে এগিয়ে গেল। সে ক্লাইনের দেখিয়ে দেওয়া বইটা টেনে বের করল। ওই জায়গাটা একটু খোঁজাখুঁজি করার পর শেষমেশ সে গোপন কুঠুরিটা খোলার কৌশলটা খুঁজে পেল। গোপন কুঠুরিটার ভেতরে একটা চিঠি চুপচাপ পড়েছিল। একটা চিঠি? লেনেভুস এখানে একটা চিঠি লুকিয়ে রেখেছিল? ক্লাইনের কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লাগল। চিঠিটার ভেতরে বিপজ্জনক কিছু আছে কিনা সেটা ডিভিনেশন করে দেখার পর যখন ক্লাইন নেতিবাচক উত্তর পেল, তখন লিওনার্ড চিঠিটা হাতে নিল আর কোনো নাম ঠিকানা না থাকা খামটা খুলল। লিওনার্ড খামের ভেতর থেকে চিঠিটা বের করে সেটা ভাঁজ খুলল। চিঠিতে কি লেখা আছে সেটা দেখার জন্য ক্লাইন সামনের দিকে ঝুঁকে আসল। সে শুধু চিঠিটার প্রথম কয়েকটা লাইনই দেখতে পেল। হা হা হা, অভিনন্দন। অবশেষে এই চিঠিটা খুঁজে পাওয়ার জন্য অনেক অভিনন্দন। এর মানে হল, তুমি খুব একটা বোকাও নও, আবার খুব ধীরগতিরও নও। আমার সাজানো এই জীবন মরণের খেলায় অংশ নেওয়ার মতো যোগ্যতা তোমার আছে। সেই সব শিশু শ্রমিক যারা অকালেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। কারখানার সেই শ্রমিকেরা যাদের কাজের পরিবেশ এতটাই ভয়াবহ যে কারখানায় ঢোকার পর তারা খুব কমই 10 বছরের বেশি বেঁচে থাকতে পারে। সেই সব নারী শ্রমিক যারা সামান্য কিছু বেতনের জন্য ভয়ানক সব অসুখের ঝুঁকি নিয়ে কাজ করে। আমি দেখতে পাই প্রতিটি কারখানার চারপাশে এক সীমাহীন ক্ষোভ জমা হয়ে আছে, যা পুরো পরিবেশটাকে গুমট আর বিষণ্ণ করে তোলে। এটাই সবচেয়ে খারাপ সময়, আবার এটাই সবচেয়ে সেরা সময়। ঠিক এই রকম একটা প্রেক্ষাপটেই আমাদের এই খেলাটা অনুষ্ঠিত হবে। বোকার দল, নিজেদের প্রস্তুত করো, আমি তোমাদের একটা সূত্র দিতে যাচ্ছি।